গল্পটি শুরু হয় একটি ছোট্ট পরিবারকে দিয়ে, যেখানে আছে বাবা, মা এবং তাদের ছোট্ট মেয়ে। রাতের খাবার খাওয়ার সময় হঠাৎ মা অদ্ভুত অনুভব করে। অস্বাভাবিক এক যন্ত্রণায় সে ছটফট করতে শুরু করে। মা বলেন তিনি আর এভাবে বাঁচতে পারবেন না। মনে হচ্ছে কেউ তাকে কালো জাদু করেছে। হঠাৎ পরিস্থিতি আরও ভয়ঙ্কর হয়ে ওঠে যখন তার শরীরে কাটার মতো ধারালো কিছু বের হতে শুরু করে। এই ভয়ঙ্কর দৃশ্যটি বাবা আর ইউলি দুজনেই নিজের চোখে দেখে। মা হঠাৎ ইউলির হাত শক্ত করে চেপে ধরে, এতটাই জোরে যে ইউলি ব্যথায় চিৎকার করে ওঠে। এটা দেখে বাবা কোনোভাবে সেই হাত ছাড়িয়ে ফেলতে সক্ষম হয়। এরপর দ্রুত ইউলিকে তার ঘরে নিয়ে যায় এবং কঠোরভাবে বলে, যাই হোক না কেন কোনোভাবেই বাইরে বের হবে না। এরপর দরজা বন্ধ করে পুনরায় মায়ের কাছে যায়। মায়ের দেয়া ক্ষত আর ব্যথা সামলাতে সামলাতে ইউলি বাইরের মা বাবার কথাগুলো শুনতে থাকে। বাবা মাকে শান্ত করার চেষ্টা করছিলেন, কিন্তু এর বদলে হঠাৎ শোনা যায় বাবার ভয়ঙ্কর চিৎকার। শুনে বোঝা যাচ্ছে মা তাকে মারাত্মকভাবে আঘাত করছে। ইউলি আতঙ্কে মা বাবাকে ডাকতে থাকে, কিন্তু কোনো উত্তর আসে না। তখনই কেউ একজন কুড়োল দিয়ে দরজা ভেঙে ফেলার চেষ্টা করে। তখনই আলো নিভে যায়। ভয়ে কাঁপতে কাঁপতে ইউলি দরজার কাছে যায় এবং কুড়ালের আঘাতে তৈরি গর্ত দিয়ে বাইরে উকি দেয়। বোঝার চেষ্টা করে কি ঘটেছে সেখানে। হঠাৎ তার বাবার বিকৃত চেহারা তার সামনে আসলে সে এতটাই চমকে উঠেছে জ্ঞান হারিয়ে ফেলে। এরপরে দেখা যায় অ্যাম্বুলেন্স ও পুলিশ বাড়িতে পৌঁছেছে। পুলিশ ইউলিকে জ্ঞান ফেরায়, যে তখনও জ্ঞান হারিয়ে পড়েছিল। ইউলি বাইরে এসে দেখে তার মা বাবা দুজনেই মৃত অবস্থায় পড়ে আছে। দেহগুলোতে অত্যন্ত ভয়ঙ্করভাবে ক্ষতবিক্ষত। ঠিক তখনই বাড়িতে আসে বাবার দ্বিতীয় স্ত্রী আম্বার এবং তার মেয়ে লারাস। আম্বার ইউলিকে দেখে প্রথমে তাকে অপমান করে বলে, তুই একটা জঘন্য মেয়ে, অপয়া, তুই তোর বাবাকে খেয়েছিস। এরপর দৃশ্য চলে যায় 20 বছর পরে। এখন ইউলি আর লারাস দুজনেই প্রাপ্তবয়স্ক, কিন্তু ইউলিকে বাড়িতে কাজে লাগানো হয় এক প্রকার দাসীর মতো। সেদিন সকালে ইউলিকে লারাস তার স্বামী এবং সন্তানদের জন্য নাস্তা প্রস্তুত করতে হয়। লারাসের মেয়ের টিকা প্রথমেই বিদায় নিয়ে মসজিদের দিকে রওনা হয়। এরপর ইউলি নাস্তা তৈরি করতে থাকে আম্বারের জন্য, যে এখন হুইল চেয়ারে বসে থাকে। 20 বছর কেটে গেলেও আম্বার এখন ইউলিকে গ্রহণ করতে পারেনি। সে প্রতিনিয়ত তাকে ঘৃণা করে। এদিকে লারাসের স্বামী রুদি এবং তাদের ছেলে দিয়ানকেও পরিচয় করিয়ে দেয়া হয়। টিকা তার বান্ধবীদের নিয়ে মসজিদে যায়। মসজিদে পাক ওস্তাদ বোঝাচ্ছিলেন, প্রত্যেক পাপের কাজ লিপিবদ্ধ হয় সিজ্জিন নামের একটি কিতাবে, আর নেক কাজগুলো লেখা হয় ইলিয়ান নামের কিতাবে। পড়াশোনা শেষ করে সন্ধ্যায় সকলে বাড়ি ফিরছিল। এমন সময় বনের মধ্যে অদ্ভুত কিছু একটা দেখে তারা ভয়ে সেখান থেকে দৌড়ে পালায়। এরপরে ইউলির বাড়িতে দেখি লারাসের ছেলে দিয়ানকে, যার অদ্ভুত একটি শখ আছে। সে উঁচা বোর্ড দিয়ে খেলে, কারণ সে নাকি মৃত আত্মাদের সঙ্গে কথা বলতে চায়। এরই মধ্যে দরজা নড়ে ওঠে এবং তারা ভাবে আত্মা এসেছে, কিন্তু সেটি হয়েছিল কারণ ইউলি প্রবেশ করেছিল আম্বারের শরীর পরিষ্কার করতে। টিকা দিয়ানকে সাবধান করে এ ধরনের অস্বাভাবিক খেলা খেলতে নেই, কিন্তু দিয়ান বলে এটাই তো মজার, মৃত মানুষের সঙ্গে কথা বলা যায়। দিয়ান ইউলিকে জিজ্ঞেস করে, তুমি কি মৃত কারোর সঙ্গে কথা বলতে চাও? ইউলি বলে, হ্যাঁ, বিশেষ করে আমার বাবা মার সঙ্গে। বিষয়টি শুনতে আম্বার হঠাৎ তীব্র শ্বাসকষ্টে ভুগতে শুরু করে। সে ইউলিকে টেনে নিয়ে রেগে বলে, তোর মা বাবার মরাই উচিত ছিল। লারাস দ্রুত এগিয়ে আসে এবং কিছুক্ষণের মধ্যেই আম্বার মুখ ভর্তি রক্ত বমি করতে শুরু করে। তারপর শেষবারের মতো কারো দিকে না তাকিয়ে শুধু ইউলির দিকে চোখ বড় বড় করে তাকিয়ে থাকে, যেন মৃত্যুর আগে কোনো অভিশাপ তার দিকে ছুঁড়ে দিল। পরের দিন পাক ওস্তাদ বাড়িতে আসে। এরপর আম্বারের দাফনের প্রস্তুতির জন্য তার দেহ গোসল করানোর সময় নির্ধারণ হয়। সেখানে উপস্থিত ইউলিসকে লারাস তাড়িয়ে দেয় এবং তাকে কাফনের কাপড় প্রস্তুত করতে বলে। মৃতদেহ গোসল করানোর পর পাক ওস্তাদ পরিবারের সদস্যদের আম্বারের মৃতদেহকে শেষ বিদায় জানাতে বলে, তবে শর্ত দেন মৃতদেহের গায়ে যেন কারোর চোখের পানি না পড়ে।
লারাস, টিকা এবং দিয়ান। এবার ইউলির পালা। ইউলি যখন আম্বারের কপালে চুমো দিতে যায় তখন তার মনে পড়ে অতীতের সেই নির্মম দিনগুলো, যখন আম্বার সামান্য ভুলেও তাকে মানুষ বলে গণ্য করত না, তার সাথে পশুর মতো আচরণ করেছে। একবার খাবার ভুল করে মেঝেতে পড়ে গিয়েছিল, আম্বার জোর করে তাকে সেই খাবারই আবার খাইয়েছিল। ইউলির ঠিক কপালে চুমো দিতে যাবে এমন সময় হঠাৎ আম্বারের চোখ খুলে যায়। ইউলি আতঙ্কে চিৎকার করে ওঠে। লারাস সঙ্গে সঙ্গে ইউলিকে চর মেরে বলে ওঠে, আমার মাকে মরতে দেখে তুই তো মনে হয় খুব খুশি। সবার সামনে লজ্জা দিয়ে তাকে আবার বলে, অবৈধ সন্তানের মতোই আচরণ তোর। নিজের বাবার পরকীয়ার ঘটনাটির কারণে লারাস রেগে সেই দিনই বাবার ছবি ছিঁড়ে ফেলে, রেখে দেয় শুধু নিজের আর আম্বারের ছবি। সেদিন সন্ধ্যায় আম্বারের দাফন সম্পন্ন হয়। মায়ের দাফনের পর ইউলির বাবার সেই পুরনো গোপন কেলেঙ্কারিটা প্রকাশ পেয়ে যাবার ফলে মানুষ এখন তাকে পাড়া প্রতিবেশী সবার সামনে অবৈধ সন্তান বলে আলোচনা করে। এরপর দেখা যায় লারাসের চালানো দোকানটি। যদিও রুদি তার স্বামী লারাস প্রায়ই ইউলিকে বোকা বানায় বা তুচ্ছ ভাবে। দোকানের কর্মচারী ইউনো এক ক্রেতার জন্য চালের বস্তা পৌঁছে দেয়। ক্রেতা ইউনোকে কিছু টাকা বকশিশ দেয়। ইউলি সেটা দেখে বলে, ওই টাকাটা লারিসকে দিয়ে দাও। কিন্তু লারিস ভুল বোঝে। সে ভাবে দেওয়া টাকা যথেষ্ট নয়, বরং মনে করে ইউলি নোংরা কোনো কাজ করেছে বলে টাকা পেয়েছে। সে ইউলিকে গালমন্দ করে বলে, তুইও তোর মায়ের মতো সস্তা মেয়ে। তারপর আরেকটি চর বসিয়ে দেয়। নীরবে চোখের জল চেপে ইউলি সব সহ্য করে যায়। সেদিন দুপুরে একটু বিশ্রামের সময় ইউলি ইয়ানোর সাহায্য চায় তাকে একটি জায়গায় নিয়ে যাওয়ার জন্য। জায়গায় পৌঁছে সে ইয়ানোকে গাড়িতে অপেক্ষা করতে বলে এবং তাকে কিছু টাকা দেয়। আসলে ইউলি দেখা করতে এসেছে এক ভয়ঙ্কর কালো জাদুর ওস্তাদ শামসুলের কাছে। ইউলি লারাসের পুরো পরিবারের একটি ছবি শামসুলের হাতে দেয় এবং জানায় সে চায় এই পরিবার ধ্বংস হয়ে যাক। আগে আম্বারের মৃত্যু যে হয়েছিল তাও ছিল ইউলিরই অনুরোধে করা কালো জাদুর ফল। শামসুল জিজ্ঞেস করে, কি ধরনের ধ্বংস চাও, অন্ধ, পঙ্গু নাকি নিঃস্ব? ইউলি বলে, না, আমি চাই তারা মারা যাক। এতে সম্মতি জানিয়ে শামসুল প্রস্তুতি নেয়। এই সময় তার সহযোগী জিন শরীরে ভর করে জানায় এক বিশেষ কালো জাদু আছে যা ইউলির ইচ্ছা পূরণ করতে পারবে, তবে একটি অত্যন্ত শক্তিশালী ও ভয়ঙ্কর রীতি। শর্ত হলো ইউলিকে একটি 40 দিনের কম পুরনো মৃতদেহ জোগাড় করতে হবে, আর বেশি ভালো হয় যদি মৃতদেহটি পরিবারেরই হয়। এতে ইউলির মনে পড়ে যায় আম্বারের লাশের কথা। রাতের বেলা ইউলি ইউনোকে নিয়ে আম্বারের কবর আবার খুঁড়ে তোলে। তারপর লাশটি শামসুলের সামনে এনে রাখে। তবে শামসুল ইউনোকে বাইরে অপেক্ষা করতে বলে, কারণ ভেতরে যা হবে তার জন্য কেউ যেন উপস্থিত না থাকে। রিচুয়াল শুরুতে একটি কালো মুরগি জবাই করা হয়। এরপর পরিবারের প্রতিটি সদস্যের নাম লেখা কাগজ কাপড়ে বেঁধে তাবিজ বানানো হয়। শামসুল ইউলিকে নির্দেশ দেয় আম্বারের মৃতদেহের মুখের সামনে দাঁড়িয়ে রিচুয়ালের মন্ত্র পাঠ করতে। মন্ত্র শেষ হতেই আম্বারের মুখ হঠাৎ খুলে যায়। ইউলি সেই তাবিজ তার মুখে ঢুকিয়ে দেয়। এখন পুরো পরিবারের মৃত্যু ইউলির হাতে নির্ভর করছে। শামসুল সতর্ক করে বলে, এটা শেষ করতে হবে লাশ পুরোপুরি পচে যাওয়ার আগেই, না হলে এই কালো জাদু উল্টো তোর দিকে ফিরে আসবে। জিনেরা পাপী এবং পথভ্রষ্ট মানুষকে খুব পছন্দ করে, তাই ইউলিকে নিশ্চিত করতে হবে যাতে পরিবারের সবাই পাপের মধ্যে ডুবে যায় এবং মৃত্যুর যোগ্য হয়। এরপর দৃশ্য যায় টিকার দিকে, যে এশার নামাজ পড়ছিল। মুহূর্তে আশেপাশের পরিবেশ অস্বাভাবিক হতে থাকে। স্পষ্টভাবেই বোঝা যায় তার আশেপাশে ঘুরে বেড়াচ্ছে এক ভয়ঙ্কর জিন, যে তার মনোযোগ নষ্ট করতে থাকে। হঠাৎ ঘরের দেয়ালে থাকা পরিবারের ছবিটি পড়ে যায়। নামাজ শেষ হলে টিকা ছবিটি তুলতে গেলে দেখে কাঁচ ভেঙে গেছে এবং টুকরো কাঁচ তার পায়ে বিঁধে রক্ত বেরিয়ে আসে। সেই সময় টিকা অস্পষ্টভাবে আম্বারের কণ্ঠস্বর শুনতে পায়, যেটা তার ঘরের দিক থেকে আসছে। সে ঘরে ঢোকে কিন্তু কাউকেই খুঁজে পায় না। ঠিক তখনই ঘর থেকে বের হওয়ার আগে হঠাৎ একটি বালতি বিছানার ওপর থেকে নিচে পড়ে যায়। টিকা সেটি নিতে যায়, আর সেই মুহূর্তে আম্বারের আত্মা তার সামনে ভেসে ওঠে।
ইউলি ছুটে এসে জিজ্ঞেস করে কি হয়েছে। তখনই আত্মাটি হঠাৎ অদৃশ্য হয়ে যায়। ঘর থেকে বের হওয়ার পরে ইউলির মুখে এক অদ্ভুত হাসি, কারণ সে নিশ্চিত কালো জাদু কাজ করা শুরু করেছে। পরদিন সকালে টিকা লারাসকে গত রাতের ঘটনা বলে। ভাবতে থাকে কিভাবে পরিবারের ছবিটি হঠাৎ করে পড়ে গেল। দিনাও সেটি নিশ্চিত করে। সে বলে পূজা বোর্ডের মাধ্যমে নানি আম্বারের আত্মার সঙ্গে কথা বলেছে সে, আর তার আত্মা নাকি তাকে জানিয়েছে সে খুব কষ্ট পাচ্ছে। টিকা মাকে অনুরোধ করে যেন রাতে আম্বারের জন্য দোয়া পাঠ করা হয়। লারাস ইউলিকে বলে রাতে প্রার্থনার প্রস্তুতি নিতে, কিন্তু ইউলি অজুহাত দেখিয়ে বলে তার অন্য কাজ আছে। এতে লারাস বিরক্ত হয়, কারণ আম্বার মারা যাওয়ার পর থেকেই ইউলি নাকি তাদের কোনো কথাই শুনছে না। পরে টিকা মসজিদে পাক ওস্তাদকে পুরো বিষয়টি বলে, গতরাতের অদ্ভুত ঘটনা, পড়ে যাওয়া ছবি আর নানির ভয়ঙ্কর কণ্ঠস্বর। সে জিজ্ঞেস করে মৃত মানুষ কি সত্যি 40 দিনের আগে কাছের মানুষদের সামনে আসে? পাক ওস্তাদ জানায় ইসলামে অশরীরী আত্মা ঘুরে বেড়ানোর ধারণা নেই। কবরস্থ হওয়ার সঙ্গে সঙ্গে মানুষ কবরের হিসাব নিকাশের মুখোমুখি হয়। তাই কেউ যদি মৃতের মতো দেখতে কোনো সত্তাকে দেখে, তা আসলে জিনের প্রভাব, মৃত মানুষের আত্মা নয়। সেই রাতে প্রার্থনা শুরু হয়। প্রার্থনার এক পর্যায়ে টিকা পরিবারের ছবির দিকে তাকায়। সে দেখে তার পরিবার সামনে দাঁড়িয়ে আছে আর তাদের শরীর থেকে রক্ত ঝরছে। ভয়ে সে চিৎকার করতে চাইলে হঠাৎ বাস্তবে ফিরে আসে, পাশে থাকা মাকে জড়িয়ে ধরে। এদিকে দিয়ান তার ঘরে বসে আবার ওজাবোর্ড দিয়ে আম্বারের আত্মার সঙ্গে যোগাযোগের চেষ্টা করে। ঠিক সেই সময়ই ইউলি নতুন রিচুয়ালের প্রস্তুতি নিচ্ছে। এইবার তার পরবর্তী বলি দিয়ান। আম্বারের মুখে আগের তাবিজ ছিল। ইউলি এবার তার গলা চিরে আরেকটি তাবিজ ঢুকিয়ে সেটি আবার সেলাই করে দেয়। এরই মধ্যে দিয়ান বোর্ডে একটি উত্তর পায়, নানির সঙ্গে যাও। তার মাথায় তীব্র যন্ত্রণা শুরু হয়। বাইরে থাকা টিকা তার কণ্ঠে ব্যথার চিৎকার শুনে ঘরে ছুটে আসে। দেখে দিয়ান নিজেকে আঘাত করছে। টিকা দ্রুত তার কাছে যাবে, তার আগেই দিয়ান নিজেই নিজেকে হত্যা করে ফেলে। টিকার চিৎকার শুনে লারাস ও অন্যরা দৌড়ে আসে। ঘরে ঢুকতেই তাদের চোখ কপালে উঠে যায়। দিয়ান আর বেঁচে নেই। ইয়োনো সব দেখে সম্পূর্ণ বাকরুদ্ধ হয়ে যায়। পরের দিন দিয়ানের জানাজা ও দাফন সম্পন্ন হয়। বাড়ি ফেরার পথে ইয়োনো ইউলিকে জিজ্ঞেস করে এটা কাল রাতে সেই রিচুয়ালের জন্য নয় তো? সে বলে সে তো শুধু সাহায্য করতে চেয়েছিল, কারণ সবাই ইউলিকে অত্যাচার করত। ইউলি বলে তুমি যখন শুরু থেকে আমাকে সাহায্য করেছ, তখন তুমি আগেই এতে জড়িয়ে গেছ, আর ওদের যে শাস্তি হয়েছে সেটা কর্মফল, আমার কারণে না। টিকা এদিকে দুঃখে ভেঙে পড়ে এবং পাক ওস্তাদের কাছে গিয়ে সব বলে। তার মনে হচ্ছে দিয়ানের মৃত্যু তার নিজের কারণেই হয়েছে, আর সে তাকে বারবার উজা বোর্ড নিয়ে খেলা করতে বারণ করেছিল। পাক ওস্তাদ তাকে তওবা পড়তে বলে এবং আল্লাহকে স্মরণ করতে বলে। রাতের বেলা তাহাজ্জুদ পড়ে আল্লাহর কাছে ক্ষমা ও সুরক্ষা চাইতে বলে। এরপরে রাতে টিকা তাহাজ্জুদের নামাজ পড়ে, পরিবারের নিরাপত্তার জন্য দোয়া করতে থাকে। এমন সময় তার পেছন থেকে কোনো এক অদৃশ্য কণ্ঠ বলে ওঠে আমিন। পরের দিন সকালে লুদি লারাসকে জিজ্ঞেস করে তুমি কোথায় যাচ্ছ? লারাস বলে দোকানে। রুদি রেগে গিয়ে বলে আমাদের সন্তানের মৃত্যুর শোক এখনো কাটেনি, তোমার ভাবা উচিত তুমি কি করছো। এই নিয়ে দুজনের মধ্যে তর্ক বাঁধে, আর দূর থেকে ইউলি পুরো ব্যাপারটা দেখে আনন্দ পাচ্ছিল। দোকানে গিয়ে লারাস রুদিকে বকাঝকা করে, কেননা সে দুর্ঘটনাক্রমে দুধের বোতল ফেলে দিয়েছিল। বোতলের ভাঙা কাচে রুদির হাত কেটে গেলেও লারাস কোনো গুরুত্ব দেয় না। এরপরে লারাস যখন চলে যায়, ইউলি এগিয়ে আসে রুদির হাতের ক্ষত পরিষ্কার করতে। এতে রুদি হতবাক হয়ে যায়। ইউলি খুব কাছ থেকে তাকে তাকিয়ে বলে থাক, এই ভাঙা বোতলগুলো আমি পরিষ্কার করে দিচ্ছি। তারপর ইউলি ইচ্ছে করে আবার একটি বোতল ভেঙে ফেলে, যাতে লারাস আবার ক্ষেপে ওঠে। তবে এইবার রুদি ইউলির পক্ষ নেয়। রুদি বলে তুমি সবসময় ইউলির সাথে দাসের মতো ব্যবহার করো, অথচ ও তো এই পরিবারেরই একজন, আর পরিবার না মেনেও এমনভাবে তো তাকে আদেশ করাটা ঠিক না। রুদি আরও বলে তুমি আমাকে বিয়ে করেছো কারণ তুমি ভেবেছিলে আমি বোকা, শুধু তোমার কথা মতো চলবো। এ কথায় কষ্ট পেয়ে রুদি বাড়ি ফিরে যায়। আর অবাক করার মতো ব্যাপার, ইউলিও তার পেছনে পেছনে বাড়ি ফেরে।
রুদিকে সান্ত্বনা দিতে দিতে ইউলি তাকে জড়িয়ে ধরে। ইউলির ভেতরে থাকা অন্ধকার শক্তি রুদিকে আরও টেনে নিয়ে যায়। সে রুদির হাত ধরে তাকে ঘরে নিয়ে যায়। লারাস ফোন করলেও রুদি কোনো উত্তর দেয় না। এরপর দুজনের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক হয়। পরে ইউলি রুদিকে বলে, আমার সঙ্গেই থাকো, তোমার স্ত্রী সন্তানকে ছেড়ে দাও। কিন্তু রুদি বলে, না, আমি এখনও লারাসকে ভালোবাসি। ঠিক তখনই লারাস পাইতে এসে পৌঁছায়। ইউলি ঘর থেকে বের হতেই দেখে টিকা স্কুল থেকে ফিরছে। রুদি তখনই টিকাকে বলে, মায়ের কাছে কিছু বলো না। রাতে ইউলি চুপে চুপে বাড়ি থেকে বের হয়ে যায়। অন্যদিকে টিকা প্রার্থনা করছিল। হঠাৎ সে অনুভব করে কেউ তার উপর নজর রাখছে। পেছনে ঘুরে তাকাতেই সেই ছায়ামূর্তিটি মিলিয়ে যায়। আসলে ইউলি আবার নতুন রিচুয়াল শুরু করেছে। এবার সে রুদিকে টার্গেট করেছে, কারণ রুদি তার ভালোবাসা ফিরিয়ে দিয়েছিল। এমন সময় তার পেছনে থাকা লাশটি উঠে বসে। ইউলি পেছনে অদ্ভুত কিছু অনুভব করে, কিন্তু ঘুরে তাকাতেই সবকিছু স্বাভাবিক হয়ে যায়। এরপরে সে আবার আগুন জ্বালায়। তখনই আম্বারের লাশ তার সামনে চলে আসে। সে ভয়ে চিৎকার করতে থাকে, কিন্তু কিছুক্ষণের মধ্যেই আবার সবকিছু ঠিক হয়ে যায়। একই মুহূর্তে কোনো এক অদৃশ্য শক্তি যেন রুদির গলা চিপে ধরেছে। সে দৌড়ে বাথরুমে যায় এবং বমির সাথে প্রচণ্ড রক্ত বেরোতে থাকে। হঠাৎ একটি পোকা তার চোখে ঢুকে যায়। ব্যথা অসহ্য হয়ে গেলে রুদি নিজের হাত দিয়ে নিজের চোখ উপড়ে ফেলে। লারাস চিৎকার শুনে ছুটে যায় আর দেখে রুদি পড়ে আছে মৃত অবস্থায়। বাড়ির বাইরে দাঁড়িয়ে ইউলি এই মৃত্যু দেখে তৃপ্তির হাসি হাসে। সে রাতেই রুদির জানাজা ও দাফন সম্পন্ন হয়। ইওনো দূর থেকে ইউলির দিকে তাকিয়ে থাকে। তার মনে অপরাধবোধ বাড়তে থাকে। জানাজায় সালাত পড়তে পড়তে টিকা চোখ বন্ধ করে, আর চোখ খোলা মাত্রই তার শরীর যেন পাথর হয়ে যায়। কেননা সে এখন আছে নির্জন এক কবরস্থানের মাঝখানে। আশেপাশে কেউ কোথাও নেই, শুধুমাত্র কবর ছাড়া। ভয় পেলেও সে নিজেকে শক্ত করে ধরে প্রতিনিয়ত দোয়া পাঠ করতে থাকে। এরপরে চোখ খুলতেই আবার আগের জায়গায় ফেরে। তার আত্মায় যেন পানি ফিরে আসে। এ সময় পাশে তাকাতেই দেখে তার পাশে দাঁড়িয়ে আছে অনেকগুলো আত্মা। হঠাৎ এক আত্মা তার পা টেনে ধরে পুনরায় কবরের ভেতরে নিয়ে যায়। চতুর্দিকে উঠে আসতে থাকে ভয়ঙ্কর সব পোকামাকড়। পাকস্তাদ দ্রুত এসে দোয়া পাঠ করে তাকে শান্ত করে। এরপরে লারাস টিকাকে ঘরে নিয়ে যায়। টিকা বলে, মা, এগুলো মোটেও কাকতালীয় কিছু নয়। এটি শুনে লারাস তাকে বকাঝকা করে, এসব ফালতু কথা আর বলবে না। পরের দিন সকালে লারাস পরিবারের ছবি দেখে কাঁদছিল। ঠিক তখনই সে দেখে ইউলির ঘরের দরজা ধীরে ধীরে নিজে থেকে খুলে যাচ্ছে। ভেতরে গিয়ে দেখে রুদির জ্যাকেট বিছানায় রাখা। সব দেখে লারাস বুঝতে পারে তার মৃত স্বামী আর ইউলি অবৈধ সম্পর্ক করেছে। সে ইউলিকে চর মারতে চায়, কিন্তু ইউলি তার হাত ধরে ফেলে আর বলতে থাকে, রুদি কখনো তোমাকে ভালোবাসেনি, সে শুধু তোমাকে ভয় পেত। এরপর ইউলি নিজেই লারাসকে চর মারে। দুজনের মধ্যে লড়াই শুরু হয়। তবে শারীরিক শক্তিতে দুর্বল হওয়ায় শেষে সে এই জঘন্য মেয়েকে চুলের কোছা ধরে বাড়ি থেকে বের করে দেয়। সেই রাতে ইউলি ইওনোকে নিয়ে শামসুলের বাড়িতে যাওয়ার পরিকল্পনা করে, কিন্তু ইউলি হঠাৎ দেখতে পায় ইওনো টিকার সাথে কথা বলছে। টিকা চলে গেলে ইউলি ইওনোকে জিজ্ঞেস করে, কি কথা হয়েছে? ইওনো বলে, কিছু না। ইউলি তাকে টাকা দেওয়ার প্রলোভন দিলেও ইওনো কিছুই স্বীকার করে না। ইওনো বলে সে আর এসব ব্যাপারে জড়াতে চায় না। রাগে ক্ষোভে ইউলি এবার তার পরবর্তী স্বীকার করার সিদ্ধান্ত নেয় ইওনোকে। এরপরে দেখি ইওনো দোকান গোছানো শেষ করে দরজা বন্ধ করে বাড়ি ফিরতে যাচ্ছিল, কিন্তু দরজা তালা লাগানোর পর হঠাৎ নিজে থেকে খুলে যায়। সে আবার তালা লাগায়, তবুও আবার খুলে যায়, আর পেছনে এক ভয়ঙ্কর আত্মা দাঁড়িয়ে আছে। ভয়ে দোকানের ভেতরে লুকোতে যায়, কিন্তু দরজাটি হঠাৎ বন্ধ হয়ে যায়। এম্বারের আত্মা তার সামনে এসে দাঁড়ায়। ইওনো পড়ে যায়। মুহূর্তে তার মুখমণ্ডলে লেগে যায়
অসংখ্য যোগ। মরিয়া হয়ে সে সামান্য দরজা দিয়ে বের হতে চাচ্ছিল, ঠিক তখনই ওপরে ঝোলা ভারী দরজা তার ওপর ভেঙে পড়ে আর সে সেখানেই মারা যায়। ইওনোর মৃত্যুর সংবাদ পেয়ে টিকা ও লারাস ঘটনাস্থলে যায়। লারাস ভেঙে পড়ে। এভাবে নিজের কর্মচারীর মর্মান্তিক মৃত্যু সহ্য করতে পারে না। সেই রাতে ইউলি এবার লারাসকে টার্গেট করার পরিকল্পনা করে। এদিকে টিকা একা ঘরে বসে তার পরিবারের ছবি দেখছিল। হঠাৎ ওপর থেকে ভয়ঙ্কর পোকা পড়তে শুরু করে। তখনই আলো নিভে যায়। সম্পূর্ণ অন্ধকার ঘরে মেয়েটি একা। সে দ্রুত টর্চ জ্বালায়। এরপর দ্রুত চলে যায় তার মায়ের কাছে। কিন্তু লারাস ঘরে নেই, আর পুরো ঘর এলোমেলো। হঠাৎ অন্ধকার ঘরে বিছানার নিচ থেকে অদ্ভুত শব্দ শুনতে পায় সে দেখে একটি হাত বেরিয়ে এসে প্লেট থেকে কিছু একটা নিয়ে আবার বিছানার নিচ চলে গেল। মেয়েটি ভয় পেলেও ধীরে ধীরে বিছানার নিচে তাকায়। সে দেখে তার মায়ের ভয়ঙ্কর রূপ। মনে হচ্ছে কোনো অস্বাভাবিক কিছু একটা তাকে ভর করেছে। দ্রুত টিকা দোয়া পাঠ করে জিন তাড়ানোর চেষ্টা করে, কিন্তু জিনটি উল্টো চ্যালেঞ্জ করে। টিকার পড়া দোয়াগুলো সে নিজেই পড়তে থাকে। টিকা ভয়ে পালিয়ে একটি আলমারির ভেতরে লুকোয়। জিনটি তাকে পুরো ঘরে খুঁজে না পেয়ে সেখান থেকে চলে যায়। টিকা ধীরে ধীরে আলমারি থেকে বেরিয়ে আসে। হঠাৎ জিন তাকে ধরে টেনে নিয়ে যেতে থাকে। টিকা তার হাত থেকে বাঁচার জন্য প্রাণপণ চেষ্টা করে, কিন্তু এই পুরো বাড়িতে সে একা। তাকে বাঁচানোর মতো কেউ নেই। অবশেষে অনেক কষ্টের টেবিল থেকে একটি জিনিস নিয়ে তার মায়ের মাথায় সজোরে আঘাত করে নিজেকে মুক্ত করে। সে আবার পালাতে থাকে, কিন্তু পালাবে কোথায়? সকল দরজা তালাবদ্ধ। তাই সে লুকিয়ে চাবি আনতে যায়। চাবি হাতে নিতেই দেখে সেই জিন তার দিকেই তাকিয়ে আছে। এবার সেই জিন তার গলা টিপে ধরে হাওয়ায় তুলতে থাকে, আর সেই জিনের মুখে এক ভয়ঙ্কর হাসি। হঠাৎ জিনটি স্তব্ধ হয়ে যায়, কেননা পাক উস্তাদ এসে দোয়া পাঠ করতে শুরু করেছে, যার ফলে লারাস অচেতন হয়ে যায়। এরপর এক্সোরসিজমের জন্য তাদেরকে মসজিদে নিয়ে যেতে বলে। কথা মতো তারা মসজিদের উদ্দেশ্যে রওনা হয়। যাবার পথে টিকা হঠাৎ দেখে অন্ধকারের ভেতরে ইউলি কোথায় যেন যাচ্ছে, আর আমরা বুঝতে পারি ইউলির এবারের উদ্দেশ্য হলো টিকাকে শেষ করা। টিকা লুকিয়ে পেছন থেকে তাকে অনুসরণ করে এবং দেখে ইউলির সেই ভয়ঙ্কর রিচুয়াল, আর পাশেই দেখতে পায় পড়ে আছে আম্বারের পচে যাওয়া লাশ। এইসব কিছু দেখেই টিকা যেন বিশ্বাসই করতে পারছে না। এই সময় ইউলি টিকার কাছে সব স্বীকার করে বলে, আমি সবাইকে মেরেছি। সে আরও বলে, ছোটবেলা থেকে টিকার পরিবার কখনোই তাকে সম্মান দিত না। ইউলি মোটেও অবৈধ সন্তানের ফল নয়, বরং আম্বারি সত্য লুকিয়েছিল। সে আরও জানায়, আম্বারি ইউলির মাকে কালো জাদু করে মেরেছিল। মারা যাওয়ার দিন পর্যন্ত আম্বার কখনো নিজের কাজের জন্য অনুতপ্ত ছিল না। ইউলি টিকাকে আরও বলে, তুমি তো ধর্ম খুব মানো, কিন্তু প্রতিদিন আমাকে নির্যাতন হতে দেখেও কখনো সাহায্য করনি। তুমি একটা ভণ্ড মেয়ে। এসব কিছু শুনে টিকা দ্রুত উস্তাদের কাছে ফিরে যায়, যেখানে তার মায়ের এক্সোরসিজম চলছিল। এদিকে ইউলি মৃতদেহে আরেকটি তাবিজ ঢোকাতে পারছিল না, কারণ দেহ পচে গেছে, সেলাই করা যাচ্ছে না। অন্যদিকে পাক ওস্তাদ লারাসের ভেতরের জিন তাড়াতে ব্যস্ত। লাশ পচে যাওয়ার কারণে রিচুয়াল সম্পূর্ণ হয়নি, তাই এখন জিন ইউলির বিপরীতে চলে যায়। ইউলির হাত নিজের শরীর আঘাত করতে শুরু করে। সে নিজেই নিজেকে ক্ষতবিক্ষত করে। অবশেষে ইউলি মারা যায়। লারাসের শরীর থেকেও জিন তাড়ানো হয়। পাক ওস্তাদ লারাসকে প্রার্থনা করতে বলেন। কিছুক্ষণের মধ্যেই লারাস শেষ নিঃশ্বাস ত্যাগ করে। এখন প্রশ্ন হলো, ইউলি নামের মেয়েটি নিজের বাড়ি হারিয়েছে, মা বাবার মৃত্যু দেখেছে, বরাবরই পরকীয়ায় অবৈধ সন্তান বলে অপমানিত হয়েছে। আম্বারের পরিবার তাকে বহু বছর ধরে গৃহকর্মীর মতো ব্যবহার করেছে, তবু সে সব কিছু ধৈর্য ধরে নিজের কাজ করে গেছে।
অবশেষে অপমান যখন চূড়ান্ত পর্যায়ে চলে যায় তখনই সে বেছে নেয় এক ভয়ঙ্কর কালো জাদুর আশ্রয়, যার ফলে পুরো এক পরিবার ধ্বংস হয়ে যায়।